প্রকৃতি আমায় বলল সেদিন নয়ন ভরা জলে, আমার সাথে করছো খেলা, মৌন থাকি বলে। ভুলে গিয়েছে অহংকারী মনুষ্য জাতি, শুধু নয় তারা আমার সন্তান, সহস্র বাঘ সিংহ হাতি। তৈরি হচ্ছে বহু তল, কাটছে বনভূমি, উপহারে তাই দিয়েছি ঝড় বজ্র সুনামি। অমৃতাংশুর এই কবিতাটা আমার মনে পড়ল আন্দামান ঘুরতে গিয়ে। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছি প্রকৃতির সুন্দর রূপ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমার ভিডিওগুলো দেখছেন এবং প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার এই সৌভাগ্য আমাদের শেষ দিনে মিটেছিল রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড দেখে। তার সাথে ছিল সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ডের সঙ্গে লেজার শো। খুব ভালো লেগেছিল। চলুন বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজ 17/10/2024 আর আজকে আমরা যাব রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে কোনো অসুবিধা না হয়। ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো চলুন যাওয়া যাক রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বে আইল্যান্ড। তার সঙ্গে আরেকটা জিনিস, আমরা আজকে ট্রাই করব সেলুলার জেলের যে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা হয় তার টিকিট কাটার। আমরা কিছুতেই টিকিট পাচ্ছি না, অনলাইনেও পাইনি, কালকে অনেকবার চেষ্টা করেছি, তো আজকে একবার ট্রাই করব। চলুন যাওয়া যাক। এই সেই জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, হেড অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ ফোর্স, hoisted দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন 30th December 1943। যেটা আমরা অনেকেই জানি স্বাধীন ভারতবর্ষের কোনো স্থান হিসেবে এই জায়গাতেই সুভাষচন্দ্র বোস প্রথম ফ্ল্যাগ হোয়েস্টিং করেন। এটা হচ্ছে ঠিক আন্দামান ক্লাবের অপোজিটে। এই যে আন্দামান ক্লাব, তার অপোজিটেই এই স্থান। কিন্তু দুঃখের বিষয় সেভাবে মেনটেন করা হচ্ছে না, অনেক নোংরা পাতা, জলের কালকাতা বৃষ্টি হয়েছে, সেখানে কাদা হয়ে রয়েছে, আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগও দেখা যাচ্ছে না। অথচ সমুদ্রের ধারে একটা জায়গা আছে যেখানে আমরা দেখলাম যে রিসেন্টলি নরেন্দ্র মোদী সেখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করেছে, সেটা অতি যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এটা একটু বলবো সরকারকে যত্নবান হওয়ার জন্য। আর এর পেছনে রয়েছে আমাদের সুভাষচন্দ্র বোস স্টেডিয়াম, তার পাশেই এই নেতাজি সুভাষচন্দ্র বোসের ফার্স্ট ফ্ল্যাগ হোয়েস্টিং অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। রস আইল্যান্ড যাওয়ার জন্য আমরা রেডি। এই যে রস আইল্যান্ডটা হচ্ছে এই দিকটা, আর তা যাওয়ার আগে আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা এখন এই মেরিন ডে ক্যাফেতে গিয়ে আমরা একটুখানি কিছু ব্রেকফাস্ট করে নেবো, তো তারপরে তো আমরা এতে উঠবো। তো আপনারা যারা রস আইল্যান্ড নর্থ বে যাবেন, তো আপনাদের এই গেট দিয়ে আসতে হবে, এসে এই দিকে জেটিটা দিয়ে আপনাদের বোট ধরতে হবে। বাইরে অনেক লোক আছে, রেট মোটামুটি ফিক্সড। আর আপনি যদি কিছু ব্রেকফাস্ট করতে হয় এখানে এসে ব্রেকফাস্ট করে নেবেন, আর সকাল সকাল আসবেন। আমাদের বোট চলে এসছে, ডাকলো, যাচ্ছি। ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে বোটটা, ওইদিকে যাচ্ছি। চলুন যাওয়া যাক। যেখান থেকে আমরা বোটে উঠবো, এই যে এদিকে লাইফ জ্যাকেট পরতে হচ্ছে, এখান থেকে লাইফ জ্যাকেট পরে তারপরে বোটে উঠবো। আমরা বোটে উঠে পড়েছি। সদিকশা জি হচ্ছে আমাদের বোটের নাম। প্রথমে আমরা বুঝতে পারছি না কোথায় যাবো, এখন কিছু বলছে না, নর্থ বে না রস আইল্যান্ড, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। মাত্র কনফার্ম করলাম আমরা রস আইল্যান্ড যাচ্ছি। রস আইল্যান্ড আর যাওয়া হলো না, কারণ ওখানে খুব ক্রাউড ছিল বলে আমরা নর্থ বেতে চলে আসলাম। আর দেখুন নর্থ বের পাশে কত কোরাল পড়ে রয়েছে, ডিফারেন্ট কাইন্ড অফ কোরালস। এই হচ্ছে সৌর স্কুবা, আর ওই দূরে দেখতে পাচ্ছেন যারা টিউব নিয়ে ভাসছে, ওটা হচ্ছে গিয়ে স্নরকেলিং করছে ওরা ওখানে। এই যে ইকুইপমেন্টস নিয়ে যাচ্ছে। এই হচ্ছে নর্থ পয়েন্ট লাইট হাউস যাওয়ার রাস্তা, এখান থেকে 285 মিটার। দেখি ওরা আসুক তারপরে বেরোবো, মানে আমার ওয়াইফ আর আমার মেয়ের রিধা তনুশ্রী। আপনারা যদি নর্থ বে আইল্যান্ডে এসে যদি স্কুবা বা স্নরকেলিং করতে না চান, তবে আমার মনে হয় বেটার হবে আপনারা নীল বা হ্যাভলকে গিয়ে যদি আপনারা স্কুবা বা স্নরকেলিং করেন, কারণ এখানে রাশ অনেক বেশি
এবং এখানে জল কতটা পরিষ্কার সেটা নিয়ে আমার খুব সন্দেহ আছে। আর যেটা বেটার হবে সেটা আপনারা চলে যাবেন নীল আইল্যান্ড, সবচেয়ে বেস্ট। তারপরে যদি মনে হয় না নীল আইল্যান্ডে করবেন না, হ্যাভলকে গিয়েও আপনারা করতে পারেন। আর নর্থ বেতে আসলে এরা অনেকেই বলবে যে আপনাকে এখানে করতে, তো সেটা আপনাদের উপর ইচ্ছা যে আপনারা করবেন কি করবেন না। তবে বেটার এখানে এসে এই যে লাইট হাউস আছে, নর্থ পয়েন্ট লাইট হাউস, এখানে 10টা থেকে 1টা, তারপরে 2টো থেকে 4টে পর্যন্ত খোলা থাকে লাইট হাউসটা। অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে টিকিট, আর বাচ্চাদের জন্য বিলো 7 ইয়ার্স 3 টাকা করে টিকিট। যারা ফরেনার্স তাদের জন্য 25 টাকা, ক্যামেরা থাকলে 20 টাকা, আর ভিডিও ক্যামেরা থাকলে 25 টাকা। তো আপনারা এটা এসে এখান থেকে লাইট হাউসটা দেখতে পারেন যদি এখানে আর কিছু কোনো অ্যাক্টিভিটি করার না থাকে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা এখানে খালি লাইট হাউসটা দেখুন আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন। আর স্কুবা বা স্নরকেলিং করতে গেলে নীল আইল্যান্ড বা হ্যাভলকে গিয়েই করুন। এই হচ্ছে নর্থ বে লাইট হাউসে যাওয়ার রাস্তা। এখান দিয়ে রাস্তাটা সোজা আগে চলে গেছে। এটা হচ্ছে নর্থ পয়েন্ট লাইট হাউস, পোর্ট ব্লেয়ার। মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটার ফেয়ার্স অ্যান্ড ডিরেক্টরেট অফ লাইট হাউস অ্যান্ড লাইট শিপস দ্বারা এটা নির্মিত। এটা জিওগ্রাফিক্যালি 20 নটিক্যাল মাইলসে অবস্থিত এবং এর লাইট এমিটার 230 ভোল্ট 400 ওয়াট। আর 1972-তে এটা ফার্স্ট লাইটিং দেওয়া স্টার্ট হয়, মানে শিপে যে লাইটিং দেওয়া হয় এটা সেই 1972-তে এটা লাইটিং দেওয়া স্টার্ট করে। এই আমরা ওপরে ওঠা স্টার্ট করলাম। এই ওপরে উঠে যেতে হবে, পুরো হাঁপিয়ে গেলাম, অনেকগুলো সিঁড়ি আর ওপরে উঠতে হবে। ওটা যাক। তো পৌঁছে গেছি ওপরে, অনেকগুলো সিঁড়ি, এমনিতেই হাঁপিয়ে গেছি আর বীভৎস ঘাম হচ্ছে এখানে। তো দেখা যাক ওপরে কি সিন হয়। এই হচ্ছে লাইট, এখান থেকেই শিপকে ডিরেকশন দেওয়া হয়। এই দেখুন, এই হচ্ছে উপরের ভিউ। ওই দিকটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। এই লাইট হাউস থেকে ওপরে ভিউ আপনাদের দেখাচ্ছি। আমাদের বোটটা ওখানে পার্ক করেছে আর এই যে নিচের রাস্তা, এটা দিয়ে আমরা আসলাম। এই দেখুন, পোর্ট ব্লেয়ার থেকে ম্যাক্রোস ছেড়ে নয় নীল নয় হ্যাভলকের দিকে যাচ্ছে আর পেছনে গ্রিন ওশান। স্পিডটা দেখুন, ম্যাক্রোস জাস্ট ক্রস করে বেরিয়ে গেল ওকে। আর কোনো ব্লগার এসছে কিনা বলতে পারবো না, তবে এইটা আমি কোনো ব্লগে সেভাবে, মানে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে কোনো ব্লগার দেখিয়েছে বলে জানি না। জাপানিজ বাঙ্কার। চলুন যাওয়া যাক এই রাস্তায় সোজা। এই হচ্ছে জাপানিজ বাঙ্কার। চলুন ভেতরে যাওয়া যাক। লাইট ছাড়া খুব মুশকিল ভেতরে শ্যুট করা। এই হচ্ছে ভেতরটা। রিতাকে বলবো একটু লাইটটা দেখাও, ডান দিকটা দেখো। ভেতরে কাদা ভর্তি, সেরকম কিছুই নেই দেখার মতো। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্লগ। এখানেও ছোট লোক, কিছু লোকজন আছে, আমি ছোট লোকই বলি, যারা খেয়ে ক্যান এখানে ফেলে গেছে। তারা কি যে আনন্দ পায় যেখানে সেখানে নোংরা ফেলতে, আমার ঠিক জানা নেই। ও বাদুর আছে। চলুন যাওয়া যাক। নর্থ বেতে লাঞ্চ করে নিলাম, এখন প্রায় 1টা বাজে। তো নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর ক্রিসপি প্রন। প্রনটা নিল 300 টাকা আর রাইসটা নিল 120 টাকা। এই বোটে করে এখন আসলাম রস আইল্যান্ডে।
প্রচুর জল নিচে। এই হচ্ছে বাংকার। জাপানিদের হাইট এত কম ছিল, আমার এত কম হাইট, তাতেও আমার মাথা ঠেকে যাচ্ছে ওপরে। আমরা একটা গল্ফ কার্ট নিয়ে নিলাম, আর এই গল্ফ কার্ট করে আমরা পুরো এই আইল্যান্ডটা ঘুরবো। আমরা আছি এখন রস আইল্যান্ড। এই রস আইল্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। এখানে আপনারা যদি পায়ে হেঁটে ঘুরতে যান তাহলে অনেক টাইম লেগে যাবে। আর এখানে আসলে আমার সেকশন থাকবে, এখানে এসে এই কার্ট নিয়ে নিতে। ये वाला जो पिज्जा वाला कर रहे हैं, ये वाला था प्रिंटिंग प्रिंट, ये वाला जो जी ये पेपर वगैरह प्रिंट करते थे। ये बगल में ये पावर हाउस भी था, स्विमिंग पूल भी है जो ब्रिटिश ने बनाया। जहाँ वो बॉयलर है, बॉयलर कहाँ पे कब था शुरू किया था। ये लेफ्ट साइड का हॉज वाला ये बेकरी था, ये इधर वाइट क्या है? हाँ ये वाइट वाला बेकरी। हाँ ये बेकरी था। यहाँ पे लेफ्ट साइड में ये वाला रेसिडेंस था, कर्नल का रेसिडेंस। ये जो टूटा हुआ है ये सुनामी की वजह से पूरा डैमेज हो गया। नारियल पेड़ का एरिया है। यहाँ पे एक टेनिस कोर्ट हुआ करते थे, लेफ्ट साइड में टेनिस ग्राउंड है। टेनिस ग्राउंड উপরে পিহেন দেখা যাচ্ছে, একসঙ্গে তিনটে রয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে দেখুন হরিণ, ওদের একদম ভয় ডর নেই কিছু, খোলা ঘুরে বেড়াচ্ছে। ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা এত শৌখিন ছিল যে ওরা নিজেদের জন্য এখানে একটা সুইমিং পুলও বানিয়েছিল। এই সেই সুইমিং পুল। আর এইটা ছিল ওদের প্রেস হাউস। চলুন আগে দেখাচ্ছি।
রস আইল্যান্ডে করেছিস? কাট কাট। মিষ্টি জলের খাওয়ার জন্য একটা হরিণ কোথা থেকে এখানে চলে আসলো। ওই দিকটা অনেকগুলো রয়েছে, দেখি এটাকে আদর করতে পারি কিনা। আও 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 আও। তো রস আইল্যান্ড আমাদের ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি পোর্ট ব্লেয়ারের দিকে। তো 3:15 আমাদের বোট আসবে, তো আমাদের ঘাটের দিকে যেতে হবে, তো ঘাটের দিকেই যাচ্ছি। তো আমি যেটা দিয়ে যাচ্ছি সেটা সাধারণ মানুষের চলার রাস্তা নয়, এখান দিয়ে হরিণরা হাঁটে। তো এত হরিণ দেখে সাধারণ মানুষের চলার রাস্তায় তো অনেক হেঁটেছি, এবার একটু হরিণের রাস্তা দিয়ে যাই। এই যে ইনি এখানে বিচরণ করছেন। কি ভালো লাগছে বলুন তো, আমি আর হরিণ একসাথে এক ফ্রেমে। এত কাছ থেকে আমি হরিণ জীবনে দেখিনি। দেখুন ইনি তো আবার খেতে খেতে আমার দিকেই চলে আসছিলেন। এটার একটা শিং ভেঙে গেছে কোনো কারণে, রক্ত বেরিয়ে আছে। হরিণকে ডাবের খোলস খেতে প্রথমবার দেখলাম। এই আমাদের বোট, এটা করে আমরা এখন পোর্ট ব্লেয়ার ব্যাক করছি। চলে এসছি দেখতে লাইট অ্যান্ড সাউন্ড। প্রচুর লোক, প্রচুর লাইন। এই যে যারা আন্দামান আসেন তারা তো আমি জানি দেখেন, তাও বলবো যে আন্দামান সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন, এবং অবশ্যই আগে থেকে বুক করে রাখবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনি টিকিট পাবেন না, এবং চেষ্টা করবেন অনলাইন টিকিট কাটার। আমি অনলাইন টিকিটের সাইটের ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আন্দামান আসলে এই গগন ফাস্টফুড সেন্টারে অবশ্যই খাবেন। এখানকার টুটি ফ্রুটি আইসক্রিম আমার খুব ভালো লেগেছে। আমি টুটি ফ্রুটি আইসক্রিম আর চিকেন বিরিয়ানি নিয়েছি। রিভিউ খুব খারাপ হলেও আমার কিন্তু খাবার খুব একটা মন্দ লাগেনি, আমার খাবার কিন্তু অবশ্যই ভালো লেগেছে। এখানে অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে খাবার খুবই ভালো, কিন্তু দাম অত্যাধিক বেশি। এখানে দাম সেই হিসেবে অনেক রিজনেবল, এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশি। তো এই বলবো যে গগন ফাস্টফুড সেন্টারে গুগল রিভিউ দেখে না এসে নিজেরা এসে খেয়ে আপনারা দেখে নেবেন। আন্দামানে আজকে শেষ দিন, তো আপনাদের একটা জিনিস দেখাই। মেক মাই ট্রিপ বা গোইও থেকে বুক করলে অনেক টাকায় চার্জ নেয়। এই একটা হোটেল আছে ঠিক আমাদের হোটেলের পাশে, নাম হচ্ছে সানরে হোমস। এখান থেকেও আপনারা রুম বুক করতে পারেন। আর সেদিন আমরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ধরে কলকাতা ফিরে এসেছিলাম। আমার আন্দামান ভ্রমণের এটাই ছিল শেষ পর্ব। এই ভিডিওগুলোকে দেখার জন্য, ভালোবাসার জন্য, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই আরও নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর এমনিভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।